আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007। কোর্সের নাম জীব বৈচিত্র্য ও বিবর্তন। এটি 5 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম জীব বৈচিত্র্যের ক্ষতি। আমি রাশিদা বেগম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব, লস অফ বায়োডাইভার্সিটি। তার আগে আমি তোমাদেরকে বায়োডাইভার্সিটির দুটি ছবি দেখাচ্ছি। নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো এটি হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, এটি হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এখানে অনেক রকমের উদ্ভিদ প্রজাতি আছে। এখানে একটি প্রজাতির মধ্যে বেশ ডাইভার্সিটি দেখানো হচ্ছে। চলে আসি লস অফ বায়োডাইভার্সিটিতে। জীববৈচিত্র্যের 4টি স্তর আছে: জিন, প্রজাতি, বাস্তুতন্ত্র ও ল্যান্ডস্কেপ। এই স্তরগুলোর উপর নির্ভর করে প্রজাতির বৈচিত্র্য আসে বা বৈচিত্র্যের প্রাচুর্যতা আসে। এগুলোর ক্ষতি হলে প্রজাতি বৈচিত্র্যের ক্ষতি হয়। এই ক্ষতি কবে থেকে শুরু হয়েছে সেটি যদি আমরা পিছন দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই মানুষ সমাজবদ্ধ হয়ে যখন থেকে বাস করা শুরু করেছে এবং আগুনের ব্যবহার শুরু করেছে, তখন থেকেই জীববৈচিত্র্যের ক্ষতি শুরু হয়েছে। এটিকে বলা হয়, এই ধ্বংস অস্ট্রেলিয়ায় 30 থেকে 40 এবং আমেরিকাতে 11 থেকে 12 হাজার বছর পূর্বে শুরু হয়েছে। জীববৈচিত্র্য বিভিন্ন প্রজাতি এবং বাস্তুতন্ত্র এগুলো একটির সাথে আরেকটি সম্পর্কিত। একটির ক্ষতি হলে অপরটিও ক্ষতিগ্রস্ত হয়। যখন কোনো একটি প্রজাতি তার সর্বশেষ স্বতন্ত্র জীবটি কোনো বংশধর না রেখে মারা যায়, তখন ওই প্রজাতির বিলুপ্তি ঘটে বা জীববৈচিত্র্যের হ্রাস বা ক্ষয় হয়, যেটাকে বলা হয় লস অফ বায়োডাইভার্সিটি। কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি, কি কি কারণ আছে বায়োডাইভার্সিটি এরকম ক্ষতি হওয়ার? এখানে 10টি কারণ দেখানো হয়েছে। এটি সাধারণভাবে দেখানো হয়েছে: destruction of habitat, hunting, exploitation of selected species, habitat fragmentation, collection of for zoo and research,
introduction of exotic species, pollution, control of pests and predators, natural calamities and other factors. আমরা সবাই এগুলো বুঝতে পারছি কি বলা হয়েছে। এখানে দেখো আমরা এটাকে শিল্পায়ন বলতে পারি বা বসতির জন্য বসত বাড়ি তৈরি করার জন্য ইটভাটা বলতে পারি। এ কারণে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়, লস হয়। এটা দেখে বুঝতে পারছো গাছ কেটে রাখা হয়েছে, গাছের গুঁড়ি। এখানে দেখতে পাচ্ছ পানিতে প্রচুর তেল জাতীয় বর্জ্য পদার্থ ভাসছে। আমরা অনুমান করতে পারছি বায়োডাইভার্সিটির লস কিভাবে হয় বা কিভাবে পরিবেশের ক্ষতি হয়, বৈচিত্র্যের ক্ষতি হয়। লস অফ বায়োডাইভার্সিটিকে আমাদের সুবিধার্থে আমরা দুটি ভাগে ভাগ করে করব। জীববৈচিত্র্য ক্ষয়ের কারণ, একটি হচ্ছে বাস্তুতান্ত্রিক ক্ষয় আর একটি হচ্ছে বিলুপ্তি শিকল, চেইন এক্সটিংশন। বাস্তুতান্ত্রিক ক্ষয়ের কারণগুলো অর্থাৎ ইকোসিস্টেমের যে লস হচ্ছে তার কি কি কারণ থাকতে পারে। ইকোসিস্টেমের ক্ষতির কারণে ইতিমধ্যে অনেক প্রজাতি ধ্বংস হয়ে গেছে এবং অনেক প্রজাতি ধ্বংসের সম্মুখে। মানুষের বর্জ্য দ্রব্য এবং দূষিত পদার্থ দিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। আমরা যদি অঞ্চল ভিত্তিক করে দেখি, কনিফার বনাঞ্চল কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর মেরুর সাগর উপকূলীয় রূঢ় দুঃসহ জলবায়ুর কারণে এখানে স্বল্প বৈচিত্র্য প্রজাতি দেখা যায়। এটা ন্যাচারালি এখানে বৈচিত্র্য কম। উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ বনাঞ্চল, এই এলাকাগুলো কৃষিকর্ম ও পশুচারণ করে মানুষ কর্তৃক জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ক্রমবর্ধমান জনসমষ্টি, তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, ঔষধ ইত্যাদির জন্য কৃষিকর্ম করতে হচ্ছে এবং পশুচারণ করতে হচ্ছে। এভাবে বলা হচ্ছে ইউরোপের হার্ডউড অরণ্য, লেবাননের সেডার উড, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল ইতিমধ্যে উজাড় হয়ে গেছে। টেম্পারেট রেইন ফরেস্টের ৩১ মিলিয়ন হেক্টর থেকে 18.1 মিলিয়ন হেক্টর ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। তোমরা পশুচারণ দেখছো, কৃষিকাজ দেখছো, এই যে বনগুলোকে উজাড় করে এখানে কৃষিকাজ করা হয়। ট্রপিক্যাল অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে এখানে পৃথিবীর মোট প্রজাতির অর্ধেকের বেশি প্রজাতি আছে। আবার পৃথিবীর মোট জনসংখ্যার 3/4 জনসংখ্যা এখানে। বছরে ধ্বংস হচ্ছে ৬১,৫২০ বর্গ কিলোমিটার। এটি আমাদের পৃথিবীর জন্য আশঙ্কাজনক। কৃষিকাজ ছাড়াও শিল্পায়ন
সম্পদের অসম ব্যবহার, বন্টন এবং নানা রকম অনিয়ম ইকোসিস্টেমের ধ্বংসের কারণ। জলাভূমি। জলাভূমি হচ্ছে ইকোসিস্টেমের বড় একটি নিয়ামক। জলাভূমির ইকোসিস্টেম অনেক বিশাল, সেখানে অনেক বেশি প্রাচুর্য থাকে, কিন্তু এই জলাভূমি নিষ্কাশন করে বা শুকিয়ে কৃষিকাজ করা হচ্ছে, জনবসতি করা হচ্ছে, অথবা মাছ চাষ করা হচ্ছে। এগুলো করে জলাভূমির ইকোসিস্টেম নষ্ট হচ্ছে। এভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্যালিফোর্নিয়া ইত্যাদি দেশের প্রায় 90% জলাভূমি হারিয়ে গেছে। জলাভূমি হারিয়ে গেলে সেখানকার জীব প্রজাতিগুলো হারিয়ে যায়। এভাবে আমরা প্রজাতি হারিয়েছি। ম্যানগ্রোভ অঞ্চল। উপকূলীয় বাঁধ ও কাঠের অতিরিক্ত আহরণের মাধ্যমে ইকুয়েডর ম্যানগ্রোভের অর্ধেক, থাইল্যান্ডের 3/4, ইন্দোনেশিয়ার 95% ম্যানগ্রোভ অরণ্য হারিয়ে গেছে। দেখতে পাচ্ছ ডিফরেস্টেশন, গাছ কাটা, আর এগুলো কৃষিকাজ, এটাও গাছ কেটে কৃষিকাজ করা। এগুলোর মাধ্যমে এই যে ক্লিয়ার কাট করেছে পুরো পাহাড়টিকে, এগুলোর মাধ্যমে আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি। ফুড চেইন, তোমরা ইকোসিস্টেমে পড়েছো, তবুও একটু দেখে দিচ্ছি। বড় হাঙ্গর টুনা মাছকে খায়, টুনা মাছ তার যে ছোট মাছকে খায়, ছোট স্মল ফিশ গুলোকে খায়। ছোট মাছগুলো ছোট ছোট জুপ্লাঙ্কটনকে খায়। আর এখানে উৎপাদনকারী হচ্ছে শৈবাল, ছোট ছোট শৈবাল তারা উৎপাদন করে, উৎপাদক, এগুলোকেও ছোট মাছগুলো খায়। আর বিয়োজক হচ্ছে কিছু ব্যাকটেরিয়া জাতীয় এককোষী অণুজীব। সূর্যের আলো আসছে, এভাবে চলতে থাকে এনার্জি লেভেলটা, এনার্জিটা এভাবেই চলতে থাকে। প্রবাল প্রাচীর। কিভাবে প্রবাল প্রাচীর ধ্বংস হয়? আমরা জানি কোন প্রবাল দ্বীপের প্রবাল হচ্ছে ইকোসিস্টেমের প্রধান নিয়ামক, তার উপর নির্ভর করে অনেক জলজ উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকে। সেই প্রবাল প্রাচীরগুলো ম্যানগ্রোভ ধ্বংসের ফলে প্রবালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ সেখানে পলি এবং দূষণকারী পদার্থ জমে সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে ফিলিপাইনের 71% কোরাল রিফ বিপর্যস্ত অবস্থায় আছে। এটি তথ্যটি দিয়েছেন 1988 সালে সুসান এম ওয়েলস। এক্সোটিক প্রজাতির প্রবর্তন। এক্সোটিক প্রজাতি মানে হচ্ছে আমাদের দেশের বা কোনো একটি দেশের আঞ্চলিক উদ্ভিদ নয় এমন উদ্ভিদ, অর্থাৎ
অন্য কোনো দেশ থেকে বা অন্য কোনো অঞ্চল থেকে আবির্ভাব হয়েছে বা প্রবর্তন হয়েছে এমন উদ্ভিদকে বলা হয় এক্সোটিক প্রজাতি বা বৈদেশিক প্রজাতি। তাহলে বৈদেশিক প্রজাতি যদি দেশে আসে, তাহলে আমাদের আঞ্চলিক যে উদ্ভিদ আছে বা মৌলিক যে উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, এবং প্রতিযোগিতায় যে প্রতিষ্ঠা লাভ করে সে বেঁচে থাকে। এক্ষেত্রে দেখা যায় এক্সোটিক প্রজাতিগুলো সাধারণত প্রতিষ্ঠা লাভ করে, এবং আদি প্রজাতিগুলো বা আঞ্চলিক বা দেশি প্রজাতিগুলো পিছিয়ে পড়ে অথবা মারা যায়। নাইল পার্চ একটা মাছের নাম বা একটা জলজ প্রাণী, যেটা ভিক্টোরিয়া হ্রদে এসে 400 প্রজাতির আদি প্রজাতির মাছের অর্ধেক অবলুপ্ত হয়েছে। এটার কারণ ভারতে ইউক্যালিপটাস ক্যাজুয়ারিনা, যেটা অস্ট্রেলিয়া থেকে এসেছে, প্রভৃতি এই উদ্ভিদ দুটি আমদানি করায় প্রাকৃতিক উদ্ভিজ অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়েছে। অর্থাৎ এই ইউক্যালিপটাস প্রচুর পানি শোষণ করে এবং তার মূল অনেক গভীরে চলে যায় এবং মাটিকে শুষ্ক করে ফেলে। ইউএসএ PL480 স্কিমে গমের সাথে পার্থেনিয়াম হাইটারোপোরাস ঘাসের বীজ বাংলাদেশে এসে আবাদি শস্যের ক্ষতি করেছে এবং ফলনের উপর প্রভাব ফেলেছে। যেমন কচুরিপানা, পানি ঘাস, এগুলো জলাভূমির ক্ষতি করছে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের উপরে কারো হাত নেই, কারো কিছু করারও নেই। প্রাকৃতিক দুর্যোগ কেন হচ্ছে? আমরা জানি কিছু কিছু দুর্যোগ আমাদের কারণেই হচ্ছে, কারণ আমরা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে ফেলেছি পলিউশন করে। বন্যা, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, আগ্নেয় লাভার উদগীরণ, মহামারী, এগুলোর কারণে প্রজাতির বিলুপ্ত হয়। উনিশশো সালে কলম্বিয়ায় একটি ঘটনা ঘটেছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বরফ গলে পাহাড়ের গায়ে কাদার স্রোত সৃষ্টি করেছে এবং ওই এলাকার প্রায় 2400 বর্গ কিলোমিটার এলাকা উদ্ভিদ শূন্য করে দিয়েছে। তেমনি ভাবে পরিবেশের বিরূপ পরিবর্তন, যেমন পরিবেশে দূষণ, ক্ষতিকর বর্জ্য ও বিকিরণ সংযুক্ত হওয়া, জলজ পরিবেশে অতিরিক্ত জৈব বস্তুর বিয়োজন এবং এর ফলে অক্সিজেনের অভাব হওয়া, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, বিষাক্ত ধাতু ইত্যাদি ইকোসিস্টেমে যাওয়া বা নিষ্কাশন হওয়া, খনি ও শিল্পাঞ্চলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়ে যাওয়া। কোনো এলাকায় পরিবেশের বিরূপ প্রভাবের ফলে যদি উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় বা উদ্ভিদগুলো আর না বাড়ে,
আস্তে আস্তে মারা যেতে থাকে, সেই অঞ্চলকে মৃত অঞ্চল বলে, ডেড জোন বা মৃত অঞ্চল বলে। ঠিক এরকম ব্রিটিশ কলাম্বিয়ায় 65 কিলোমিটার এলাকার উদ্ভিদ মৃত অঞ্চলে পরিণত হয়ে গেছে। আবারও পৃথিবীর ম্যাপ দেখো, এখানে যে লাল দাগগুলো আছে এইগুলো হচ্ছে ডেড জোন লোকেশন, অর্থাৎ এই সব এলাকার উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়েছে বা উদ্ভিদ মারা গেছে, ডেড জোন এগুলো। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বায়োডাইভার্সিটি গ্রাফের মাধ্যমে 2010, এটি 2010-এর এই ডেড জোন সর্বোচ্চ, অর্থাৎ ডাইভার্সিটি লস হয়েছে সর্বোচ্চ এ পর্যন্ত 2010 পর্যন্ত এই গ্রাফটি। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ, আস্তে আস্তে লসটা বাড়ছে 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 বাড়তে বাড়তে এখানে চলে এসছে। আমরা এতক্ষণ যেগুলো পড়লাম অগ্নিকাণ্ড, তোমরা জানো অ্যামাজন বনে অগ্নিকাণ্ড হয়েছে, বিশাল অংশ পুড়ে গেছে, সেরকম একটি অগ্নিকাণ্ড। এখানে একটি চার্ট আছে, চার্টটা দেখো। এখানে যে এই কালো যে অংশটি আছে, এই অংশটি হচ্ছে এক্সটিংক্ট হয়ে গেছে, শেষ, প্রজাতি শেষ, এতটুকু প্রজাতি শেষ হয়ে গেছে। এবং এটা বলছে যে 2%, আর 7% ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, শেষ হওয়ার পথে আছে। একইভাবে এটা এন্ডেঞ্জার্ড, এটা ভালনারেবল, এটা নিয়ার থ্রেটেন্ড, এটা লিস্ট কনসার্ন, এটা ডাটা ডেফিসিয়েন্ট। নির্বাচিত প্রজাতির অতি আহরণ ও ব্যবহার। নেপেনথেস কাসিয়ানা কলসি উদ্ভিদ, ড্রসেরা স্পিসিস ঝাঁঝি, নিটাম, সাইলোটাম, আইসেটিস, টেকটোফাইট প্রকৃতিতে বিরল হচ্ছে। তিমি, হাতি, কুমির, বাঘ, গন্ডার ইত্যাদি ধ্বংস হচ্ছে, কারণ হাতির দাঁত, হাতির শিং, বাঘের চামড়া, কুমিরের দাঁত ইত্যাদি মানুষ ব্যবহার করছে, সংগ্রহ করছে। উফশী জাত দ্বারা মৌলিক জাত প্রতিস্থাপিত হচ্ছে এবং বৈচিত্র্য হারাচ্ছে, অর্থাৎ ক্রমবর্ধমান মানব জাতির খাদ্যের সংস্থান করতে উফশী জাত তৈরি করা হচ্ছে এবং আদি জাত বা মৌলিক জাতগুলো হারিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় 1500 ধান প্রজাতি হারিয়ে গেছে। প্রাকৃতিক আবাসগুলো খণ্ড বিখণ্ড করে আবাসিক নগর গড়ে তোলা হচ্ছে এবং কৃষি জমিতে রূপান্তরিত করা হচ্ছে। ক্ষুদ্র বন সীমানায় প্রজাতিগুলো খাদ্য, আবাসস্থান, প্রজনন ইত্যাদি করতে পারছে না বলে ধীরে ধীরে কমে যাচ্ছে অথবা মৃত্যুবরণ করছে। এভাবে বায়োডাইভার্সিটি লস হচ্ছে।
human behavior and over consumption of resources. একই কথা আসলে আমরা বারবার বলছি। দেখো, মানুষ চাষাবাদের জন্য ডাইভার্সিটিকে নষ্ট করছে, আবার দূষিত করছে জলাভূমিকে। যে কথাগুলো এতক্ষণ বলেছি, বাঘের চামড়া, হাতির দাঁত, শিং, এগুলো মানুষ সংগ্রহ করছে। ম্যাপ অফ ডিফরেস্টেশন ফ্রন্টস। লাল দাগগুলো হচ্ছে ডিফরেস্টেশন বা যেখানে গাছ কাটা হয়েছে, উজাড় করা হয়েছে বন, আর সবুজগুলো হচ্ছে ফরেস্ট, যেগুলো ফরেস্ট ছিল এখনো আছে। তোমরা দেখতে পাচ্ছ আটলান্টিক ফরেস্ট, গ্র্যান্ড চাকো, সব ডিফরেস্টেশন করা হয়ে গেছে। বড় বড় গুলো দেখাচ্ছি, কঙ্গো বেসিন, এখানে এই লাল দাগগুলো ডিফরেস্টেশন করা হয়েছে। ইস্ট আফ্রিকার এই জায়গাগুলো ডিফরেস্টেশন হয়েছে, এবং এগুলোর এটা যেমন 12 মিলিয়ন হেক্টর, এখানে আছে 15 মিলিয়ন হেক্টর, এখানে আছে 10 মিলিয়ন হেক্টর, সুমাত্রায় 5 মিলিয়ন হেক্টর, বর্নেও 22 মিলিয়ন হেক্টর, ইস্টার্ন অস্ট্রেলিয়ায় 3 থেকে 6 মিলিয়ন হেক্টর নষ্ট হয়ে গেছে। এভাবে পৃথিবী বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য নষ্ট করা হচ্ছে। আবারও একই কথা, পরিবেশ দূষণ, পাহাড় কাটা, বিফোর আফটার, আগে কেমন ছিল, যখন বৈচিত্র্য ছিল, যখন কাটা হয়েছে, গাছ কাটা হয়েছে, তখন কেমন হচ্ছে দেখো। বিলুপ্তি শিকল, সবশেষে যেটা আমরা বিলুপ্তি শিকল, চেইন এক্সটিংশন, এটি হচ্ছে কিস্টোন প্রজাতি মারা গেলে অনেকগুলো প্রজাতি তার সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। তাহলে কিস্টোন প্রজাতিটা কি? কোন প্রজাতি আছে বা এক বা একাধিক প্রজাতি আছে যাদের উপরে বা যাদের প্রভাবে অনেকগুলি প্রজাতি বেঁচে থাকতে পারে বা বৈচিত্র্য গঠন করতে পারে, সেই প্রজাতিটিকে কিস্টোন প্রজাতি বলে। যেমন উষ্ণমণ্ডলীয় প্রতিটি প্রজাতি বিলুপ্ত হলে 10 থেকে 30টি প্রজাতির পতঙ্গ বিলুপ্ত হবে, কারণ তাদের আহার বিহার বাসস্থান ওই উদ্ভিদের সাথে সম্পর্কিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি প্রজাতি বিলুপ্ত হলে তার সাথে অনেকগুলো প্রজাতি উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এখানে দেখো কিস্টোন প্রজাতির ভালো একটা জিনিস দেখাচ্ছে। ডিজাস্টার sea stars like this one were the first animals to be identified as keystone species. এটি keystone প্রজাতি, এর উপর নির্ভর করে অনেকগুলো উদ্ভিদ প্রজাতি বেঁচে থাকতে পারে। যেমন এই উদ্ভিদের গ্রোথের জন্য এটা দায়ী। তাছাড়া এখানে শামুক, ঝিনুক ইত্যাদি অনেক প্রজাতি এখানে থাকে, একসাথে বসবাস করে। এখানে দেখো একই জিনিস, এই উদ্ভিদটির
পলিনেশনের জন্য বা পরাগায়নের জন্য এই হামিং বার্ড প্রয়োজন। তাহলে উদ্ভিদটি মারা গেলে আস্তে আস্তে এই প্রাণীটিও মারা যাবে। এটি হচ্ছে কিস্টোন প্রজাতি। জীববৈচিত্র্য হ্রাসের প্রভাব। জীববৈচিত্র্য লস হয়ে গেলে কি কি পৃথিবীতে কি কি হতে পারে আমরা জানি, সবকিছুই আমরা জানি, তারপরও আমরা একটু আলোচনা করে নিচ্ছি। বন্যা হবে, বন্যা হচ্ছে এখনই, মাটি ধসে যাবে, ল্যাক অফ ট্রি, গাছ থাকবে না, সি লেভেল বেড়ে যাবে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে আমাদের স্থলভূমিকে প্লাবিত করবে, যেটা শুরু হয়ে গেছে, যেটা বলা হয় যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হয়। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে, বরফ গলে যাচ্ছে উত্তর মেরুর, এবং এই কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেছে। আমরা দেখি বৃষ্টি হলে বা জোয়ারের পানিতে চট্টগ্রামের অনেক অঞ্চল ডুবে যায়, আবার জোয়ার চলে গেলে ওই এলাকাগুলো মানুষ ঘর থেকে বের হতে পারে। এগুলো আর কিছুই না, এগুলো গ্লোবাল ওয়ার্মিং এর সংকেত। ফুড চেইনে সমস্যা হতে পারে। ফুড চেইন একটু আগে দেখিয়েছি, চেইনে একটি প্রজাতি নষ্ট হলে সম্পূর্ণ চেইনটি নষ্ট হয়ে যাবে। ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, এটা শর্টেজ হতে পারে, বা সুপেয় পানির অভাব হবে। ল্যান্ডস বিকাম বারেন, আমাদের জমিগুলো অনুর্বর হয়ে যাবে। ওশেন বিকামস ফিশলেস, সমুদ্রে মাছের অভাব হয়ে যাবে। এবং এই সবকিছুই হচ্ছে অধিকাংশই মানুষের দ্বারা। কোনো প্রজাতি যখন ধ্বংস হয়ে যায়, সেখানে দেখা যায় যে তার আবাসস্থলটা আগে ধ্বংস হয়, তারপরে প্রজাতিটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এই আবাসস্থল ধ্বংসের জন্য ডিফরেস্টেশন দায়ী। আমরা ইতিপূর্বে ছবিতেও দেখলাম, বলেছিও, দূষণ এবং দূষণকারী যে পদার্থগুলো আমরা পানিতে ফেলছি অথবা আমাদের পরিবেশে দূষণকারী পদার্থগুলো ব্যবহার করে ফেলছি, তাতে আমাদের ভূমি দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এবং আমাদের এটি হেলথের জন্য হুমকি স্বরূপ। রাইজিং টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি হবে। এই তাপমাত্রা বৃদ্ধির উপরে নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। তাপমাত্রার কারণে বন্যা হচ্ছে, বরফ গলে যাচ্ছে, পৃথিবীতে শস্যের ফলনের উপরে প্রভাব ফেলছে, ইত্যাদি। দেখো, উত্তর মেরুর বা মেরু অঞ্চলের একটি প্রাণী, সে বরফ গলে যাচ্ছে, বরফে এক টুকরো বরফকে ধরে বেঁচে আছে। প্রজাতি বিলুপ্তির কারণ, আবার সেই কারণ অন্যভাবে যদি আমরা একটু দেখি, জিনগত বৈচিত্র্যের ক্ষতি, প্রজাতি বৈচিত্র্যের ক্ষতি। জিনগত বৈচিত্র্য ক্ষতি হচ্ছে কিভাবে? ফাউন্ডার জিন এফেক্ট, অর্থাৎ একটি বৃহৎ পপুলেশন থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় কোনো প্রজাতি,
এবং বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র একটি পপুলেশন গঠন করে, তখন তার জেনেটিক পুলে দুর্বলতা চলে আসে এবং আস্তে আস্তে সেটি বাড়তে থাকে এবং প্রজাতিটি ধ্বংস হয়ে যেতে পারে। ডেমোগ্রাফিক্যাল বটলনেক, বৃহৎ পপুলেশন থেকে যখন ক্ষুদ্রাকৃতির পপুলেশনে চলে আসে কোনো প্রজাতি, তখন তাকে বর্তুলের সাথে বা বটলনেকের সাথে তুলনা করা হয়। জেনেটিক ড্রিফট, অর্থাৎ ডিএনএর মধ্যে কোনো কারণে পরিবর্তন হলে, জিন ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হলে সেই প্রজাতির হেটারজাইগোসিটি হ্রাস পায় বা কমে যায় বা বৈচিত্র্য কমে যায়। এভাবে আস্তে আস্তে লিথাল জিন চলে আসতে পারে। ইনব্রিডিং ডিপ্রেশন, অর্থাৎ একই পূর্বপুরুষের ভেতরে একই পূর্বপুরুষ থেকে আগত জীব বা একই বংশের মধ্যে জীবের মধ্যে নিজেদের মধ্যে যদি মিলন হয় এবং সেখান থেকে যে সন্তান উৎপন্ন হয় বা যে উদ্ভিদের জন্ম হয়, সেগুলো দুর্বল থাকে। এটাকে বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন। প্রজাতি বৈচিত্র্যের ক্ষতি, এই ক্ষতি আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতার কারণে হতে পারে, লিথাল জিন সঞ্চালনের কারণে হতে পারে, এতক্ষণ যেটা বললাম স্বপ্রজনন দুর্বলতার কারণে হতে পারে, জলবায়ুগত পরিবর্তনের কারণে হতে পারে। প্রজাতি বিলুপ্তির মৌলিক পদ্ধতি ডিটারমিনিস্টিক, আরেকটি স্ট্যাটিস্টিক্যাল। ডিটারমিনিস্টিক পদ্ধতিটা হচ্ছে হিমবাহ, বনভূমির ধ্বংস, বাসস্থান খণ্ডায়ন ইত্যাদি দিয়ে মাপা যায়। স্ট্যাটিস্টিক্যাল জনসংখ্যাবাচক অনিশ্চয়তা, অর্থাৎ এই যে ছোট ছোট খণ্ডে বিখণ্ড হয়ে গেল প্রজাতিগুলো, তাদের থেকে যে সন্তান জন্ম নেবে তারা প্রতিযোগিতা করে বেঁচে থাকতে না পারলে তখন আস্তে আস্তে জনসংখ্যা কমে যায়। বংশগতীয় অনিশ্চয়তা, এটা অনেকটা এরকমই, যে জিনগুলো তাদের মধ্যে থাকে সেই জিনগুলো আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে বা কমে যেতে থাকে, দুর্বল হয়ে যেতে থাকে। পরিবেশীয় অনিশ্চয়তা, পরিবেশের কারণে তারা প্রতিযোগিতা করে টিকে থাকতে না পারলে খাদ্যের অভাব কিংবা বাসস্থানের অভাবে আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সংখ্যা কমে যেতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করব। আশা করছি আমাদের কাঙ্ক্ষিত শব্দগুলো আমরা বুঝতে পেরেছি। আমাদের ক্লাসটি বায়োডাইভার্সিটি বোঝার জন্য যথেষ্ট সহায়ক হবে। আল্লাহ হাফেজ।